চৌধুরী ম্যানশনের ডাইনিং টেবিলে তখন এক থমথমে আভিজাত্য। মেজবানি আদলে বিশাল আয়োজনে টেবিল উপচে পড়ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারে। একদিকে গম্ভীর মুখে আরসালান চৌধুরী আর অন্যদিকে রাইমা তার শিশুকে কোলে নিয়ে চুপচাপ বসে আছে। তানিয়া বেগম সবাইকে পরম মমতায় খাবার বেড়ে দিচ্ছেন। কিন্তু এই প্রশান্তির মধ্যেই অনি আর আশার মধ্যে চলছে এক গোপন বারুদ খেলা। অনি গ্লাসে জল ঢালতে গিয়ে ইচ্ছে করেই আশার হাতের কনুইয়ে একটা হালকা ধাক্কা দিল। আশা সামলে নিয়ে অনির দিকে এক বিষাক্ত নজর হানল। তানিয়া বেগম যখন রাইমার পাতে নলার ঝোল তুলে দিচ্ছিলেন, তখন অনি বিড়বিড় করে বলল, কিছু মানুষ আছে যারা শুধু অন্যের ঘরে ঢুকে জায়গা দখল করতেই জানে না, অন্যের শান্তিটাও গিলে খায়। আশা মুচকি এসে অনির দিকে ডালনার বাটিটা বাড়ি দিয়ে মিষ্টি গলায় বলল, খালা, আপনার এই ছোট ছেলেটা কিন্তু বেশ মজার। নিজের ঘরে একা থাকতে থাকতে ওর কথা বলার মানুষ কমে গেছে তো, তাই সারাক্ষণ বিড়বিড় করে। ওর বোধহয় একটু মানসিক চিকিৎসা দরকার। অনির হাত থেমে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার চিকিৎসার চেয়েও বেশি দরকার আপনার জন্য একটা মস্ত বড় তালা, যাতে আপনার ওই আলগা মুখটা বন্ধ থাকে। মাঝখানে বসে থাকা ঈশান অবুঝের মতো বলে উঠল, চাচু, তুমি কি আশা আপুর সাথে ঝগড়া করছো? মুহূর্তেই টেবিলটা নিস্তব্ধ হয়ে গেল। আরসালান চৌধুরী তার খাওয়ার চামচটা প্লেটে রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে অনির দিকে তাকালেন। আরসালানের সেই এক চাহনিতেই অনির মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আরসালান খুব নিচু কিন্তু ভারী গলায় বললেন, অনি, মেহমানদের সাথে কথা বলার আদব কি তুমি ভুলে গেছো? ডাইনিং টেবিলটা কি তোমার যুদ্ধের মাঠ? অনি মাথা নিচু করে খাবারের দিকে তাকালো, আর আশা বিজয়ের হাসি নিয়ে তৃপ্তির সাথে এক চামচ ফিরনি মুখে দিল। কিন্তু টেবিলের নিচ দিয়ে সে অনির পায়ে একটা জোরে পাড়া দিতে ভুলল না। অনির মুখ যন্ত্রণায় নীল হয়ে গেল। মেজ ভাইয়ের ভয়ে সে টু শব্দটিও করতে পারল না। বাইরের কুয়াশা বাড়লেও চৌধুরী ম্যানশনের ডাইনিং টেবিলের এই নীরব ঝগড়া যেন আগুনের আঁচ বাড়িয়ে দিল। আরিফিন যখন ঘরে ঢুকলো, তার সারা শরীরে বারুদের একটা হালকা গন্ধ। শহরের অন্ধকার জগতের কোনো এক হিসাব চুকিয়ে এসে ফিরছে। তার চোখে সেই রক্তিম আভা বলে দেয়, আজ কোথাও রক্ত ঝরেছে। কিন্তু ঘরের দরজায় পা রাখতেই তার সেই কঠোর চেহারাটা অদ্ভুতভাবে বদলে গেল। সে দেখলো দীপা বারান্দায় দাঁড়িয়ে, হাতে ফোন, কণ্ঠস্বর খুব নিচু। আরিফিন নিঃশব্দে কার্পেটের ওপর দিয়ে হেঁটে দীপার ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। দীপা ফোনে বলছিল, ওকে বিশ্বাস করানো কঠিন হচ্ছে না, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। কাল ফাইলগুলো নিয়ে আসবে। আরিফিনের নিঃশ্বাস দীপার ঘাড়ে লাগতেই সে শিউরে উঠল। ফোনটা চট করে কেটে দিয়ে সে ঘুরে দাঁড়ালো। সামনে বিশাল দেহি আরিফিন দাঁড়িয়ে, যার এক ইশারায় মানুষের প্রাণ যায়। দীপার বুক কাঁপছে, কিন্তু তার চোখে মুখে সে এক চিলতে হাসি ফুটিয়ে তুলল। কার ফাইল দীপা? এত রাতে কার সাথে এত সাবধানতা? আরিফিনের কণ্ঠস্বর শান্ত, কিন্তু তার ভেতর এক ধরনের তীক্ষ্ণতা ছিল। দীপা মুহূর্তের জন্য থমকে গেল। তার আরিফিনের বুকে হাত রেখে খুব স্বাভাবিক গলায় বলল, আরে তুমি কখন এলে? তোমাকে তো শুনতেই পেলাম না। আসলে আমাদের সেই পুরোনো এনজিওর একটা প্রজেক্ট আছে না? আরে আমার পরিচিত আন্টি বলেছিলেন, কিন্তু এতিম এতিম বাচ্চাদের জন্য ফান্ডিং করতে। ওরাই ফাইল নিয়ে আসবে বলছে কাল। তুমি তো জানো না চাচি এসব ব্যাপারে কতটা খুঁতখুঁতে, তাই সাবধানে কাজ করতে বলছিলাম। আরেফিন দীপার চোখের দিকে তাকালো। একজন পাকা অপরাধী হিসেবে সে জানে মিথ্যে বলার সময় মানুষের চোখের মনি একটু কাঁপে, কিন্তু দীপা এতটাই সিদ্ধহস্ত যে তার চোখে শুধু মায়াই দেখা যাচ্ছিল। আরফিনের মস্তিষ্ক বলছে এখানে কোন একটা ঘাপলা আছে, কিন্তু তার মন বলছে দীপা তাকে কখনো ধোঁকা দিতে পারে না। আরফিন দীপার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার আঙ্গুলের ছোঁয়া ছিল শীতল। সে বলল, আমি ভেবেছিলাম অন্য কিছু। জানোই তো, আমার শত্রুর অভাব নেই। তোমাকে নিয়ে আমি বড্ড বেশি শঙ্কিত থাকি। দীপা ম্লান হেসে বলল, তোমার শত্রু থাকতে পারে আরফিন, কিন্তু আমার তো নেই। আমি শুধু তোমার ঘরে শান্তিটুকু আগলে রাখতে চাই। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস শব্দটা আরফিনের কানে মন্ত্রের মতো বাজলো। সে দীপার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরে সেই ধুরন্ধর ভিলেনটা যেন এক নিমেষে হাঁটু গেড়ে বসে পড়ল এই নারীর সামনে। সে দীপার কপালে আলতো করে মাথা ঠেকিয়ে বলল, তোমাকে বিশ্বাস না করলে আমি এই পৃথিবীতে আর কাউকে বিশ্বাস করতে পারবো না। তুমি তো আমার একমাত্র আশ্রয়। আরিফিন দীপাকে আলতো করে জড়িয়ে ধরল। ঘরে কোনো চপল রোমাঞ্চ নেই, বরং আছে এক গম্ভীর নিস্তব্ধতা। আরিফিন চোখ বুজে দীপার উপর তার সমস্ত আস্থা সঁপে দিল।
অথচ তার ঠিক পেছনেই দীপার হাতে থাকা ফোনটাতে তখন একটা মেসেজ জ্বলজ্বল করছিল। দীপা আরিফিনের কাঁধে মুখ লুকিয়ে সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তার চোখে ভালোবাসা ছিটে ফোটাও নেই। সেখানে আছে এক শীতল পরিকল্পনা। সে জানে আরিফিনকে ধ্বংস করতে হলে তার এই অন্ধ বিশ্বাসটাই সবচেয়ে বড় হাতিয়ার। আরিফিন দীপাকে সরিয়ে নিয়ে বিছানার দিকে ইশারা করলো, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, কাল অনেক কাজ আছে আমার। আরিফিন নিজে বাতিটা নিভিয়ে দিল। অন্ধকারে শুয়ে সে ভাবছিল তার আগামী দিনের কথা। আর তার পাশেই শুয়ে দীপা শুনছিল, গুনছিল আরিফিনের পতনের দিনগুলো। ভালোবাসা যেখানে ঢাল হওয়ার কথা ছিল, আরিফিনের জীবনে সেই ভালোবাসাই আজ সবচেয়ে বড় মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে ভালোবাসার জন্য সে নিজের বউ বাচ্চাকে ছেড়ে দিয়েছিল, কিন্তু সে সেটা জানতেও পারল না। চৌধুরী ম্যানশনের রাতগুলো বেশ ভারী আর নিস্তব্ধ। করিডোর দিয়ে যাওয়ার সময় পায়ের শব্দের প্রতিধ্বনি হয়। আরসালান চৌধুরী তার ঘর থেকে বেরিয়ে নিচে যাচ্ছিলেন এক গ্লাস পানির খোঁজে। ঠিক তখনই রাইমার ঘরের ভেতর থেকে একটা ক্ষীণ কান্নার শব্দ তার কানে এলো। ৩ মাসের ছোট্ট রাইসা কাঁদছে। সে কান্না কোনো সাধারণ খিদে বা ঘুমের কান্না নয়, যেন খুব পরিচিত কাউকে কাছে পাওয়ার এক ব্যাকুল আরতি। আরসালান দরজার সামনে দাঁড়িয়ে পড়লেন। দরজাটা একটুখানি খোলা ছিল। ভেতরে দেখা গেল রাইমা ক্লান্ত চোখে রাইসাকে কোলে নিয়ে পায়চারি করছে। তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু রাইসার কান্না থামছেই না। আরসালান আর স্থির থাকতে পারলেন না। সে ভেতরে ঢুকে রাইমার সামনে দাঁড়ালেন। রাইমা কিছুটা চমকে গেল। তার চোখে মুখে তখন অসহায়ত্ব। আরসালান কোনো কথা না বলে নিজের হাত বাড়িয়ে দিলেন। রাইমা দ্বিধা ভরে রাইসাকে আরসালানের শক্ত অথচ কোমল বাহুদয়ে তুলে দিল। আশ্চর্যজনকভাবে আরসালানের কোলে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই রাইসার কান্নার বেগ কমে এলো। সে তার ছোট্ট হাত দিয়ে আরসালানের শার্টের কলারটা শক্ত করে ধরল। আরসালান ওকে বুকের কাছে চেপে ধরে ঘর জুড়ে ধীরে ধীরে পায়ে হাঁটতে লাগলেন। রাইসা এবার শান্ত হয়ে বড় বড় চোখে আরসালানের দিকে তাকিয়ে রইল, যেন সে কোনো এক চিরচেনা আশ্রয়ের সন্ধান পেয়েছে। রাইমা বিস্ময় নিয়ে দৃশ্যটা দেখছিল, অথচ বাস্তব বড় অদ্ভুত। আরসালান রাইসার জন্মদাতা পিতা না। রাইসার রক্তে আরসালানের কোনো অস্তিত্ব নেই। কিন্তু শিশুটির অবচেতন মন হয়তো আরসালানের স্পর্শে বাবার সেই গভীর আর নিরাপদ অনুভূতিটা খুঁজে পেয়েছে, যা সে জন্মের পর থেকে কোনোদিন পায়নি। আরসালানের চোখের কোণেও তখন এক অন্যরকম মায়া। সে রাইসার কপালে আলতো করে নিজের চিবুক ঠেকালেন। সেই গভীর রাতে নিস্তব্ধ ঘরটাতে রাইসার কান্নার বদলে এখন কেবল শান্তির নিঃশ্বাস। রাইমা বুঝতে পারল, কিছু সম্পর্কের কোনো নাম না থাকলেও সেই অনুভূতির টান রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। আরসালান চৌধুরী হয়তো শহরে শাসন করেন, কিন্তু আজ ছোট্ট রাইসার কাছে তিনি কেবল একজন পরম আশ্রয়দাতা, একজন বাবার মতোই। চৌধুরী ম্যানশনের সকালটা শুরু হয় এক রাজকীয় গাম্ভীর্যের মধ্য দিয়ে। ডাইনিং টেবিলের ঝকঝকে কাঁচের ওপর সাজানো রূপালি পাত্রে ধোয়া ওঠা নাস্তা। একদিকে আরসালান চৌধুরী তার প্রতিদিনের অভ্যাস মতো খবরের কাগজে চোখ বোলাচ্ছেন। অন্য পাশে তানিয়া বেগম যত্ন করে সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। ছোট্ট ঈশান তার গ্লাসের দুধ শেষ করতে গিয়ে রাইমার ৩ মাসের মেয়ে রাইসার দিকে তাকিয়ে হাসছে। রাইসা তখন রাইমার কোলে শান্ত হয়ে শুয়ে আছে। পুরো টেবিলে এক শান্ত পরিবেশ বিরাজ করছিল, কিন্তু রাইমার মনের ভেতর কাল রাত থেকে একটা অস্থিরতা কাজ করছিল। সে অনুভব করছে এই বিশাল প্রাসাদের আভিজাত্য আর মায়া তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে ঠিকই, কিন্তু তার নিজের কোনো পরিচয় নেই। সে এখানে কেবল একজন আশ্রয় প্রার্থী। রাইমা তার গলার স্বর কিছুটা পরিষ্কার করে মৃদু কণ্ঠে বলল, খালা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। তানিয়া বেগম স্নেহের দৃষ্টিতে তাকালেন। বল না মা, কি বলবি? রাইমা আরসালানের দিকে আর চোখে একবার তাকালো। আরসালান তখনও খবরের কাগজে মগ্ন, যেন পৃথিবীর কোনো শব্দই তাকে স্পর্শ করছে না। রাইমা সাহস সঞ্চয় করে বলল, আমি ভাবছিলাম কোনো একটা ছোটোখাটো চাকরি করব। আসলে এভাবে কারোর ওপর সারা জীবন নির্ভরশীল হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগছে না। নিজের আর রাইসার জন্য অন্তত কিছু একটা করতে চাই। কথাটা শোনা মাত্র তানিয়া বেগমের হাত থেমে গেল। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন,
কিন্তু তার আগেই খবরের কাগজটা সশব্দে টেবিলের উপর নামিয়ে রাখলেন আরসালান। তার চোখের সেই পরিচিত তীক্ষ্ণতা আর কণ্ঠের গাম্ভীর্য পুরো ডাইনিং হলের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি কমিয়ে দিল। আরসালান সরাসরি রাইমার চোখের দিকে তাকিয়ে শীতল গলায় বললেন, চৌধুরী ম্যানশনের মেয়েরা পড়াশোনা শেষ করার আগ পর্যন্ত কোনো চাকরি করে না। এটাই বাড়ির অলিখিত নিয়ম। আর আপনি যে চাকরির কথা বলছেন, আপনার যোগ্যতা কতটুকু? ইন্টার পাস দিয়ে এই শহরে আপনি কোনো সম্মানজনক বা ভালো চাকরি পাবেন না। সস্তা কোনো জায়গায় কাজ করে আপনি নিজের চেয়ে এই পরিবারের সম্মান বেশি নষ্ট করবেন। রাইমা দমে যাওয়ার পাত্রী নয়। সে কাঁপা কাঁপা গলায় পাল্টা যুক্তি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি তো বসে থাকতে চাই না। আমার তো নিজের একটা পরিচয় পরিচয় পড়াশোনা শেষ করে তৈরি হয়, অন্যের দয়ায় পাওয়া ছোটোখাটো চাকরিতে নয়। আরসালান তাকে কথা শেষ করতে দিলেন না। তার কণ্ঠস্বর এখন আরও বেশি গম্ভীর। আমি চাই আপনি আপনার পড়াশোনা আবার শুরু করুন। মাঝপথে যা ছেড়ে দিয়েছিলেন তা নতুন করে ধরুন। চৌধুরী ম্যানশনের অন্দরমহলের কেউ অশিক্ষিত থাকবে না। তানিয়া বেগম এবার মাঝখানে মৃদু স্বরে বললেন, বাবা আরসালান, ও তো আসলে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। আরসালান হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তিনি রাইমার দিকে তাকিয়ে নির্দেশ দেওয়ার সুরে বললেন, আপাতত আপনার বাইরে যাওয়া দরকার নেই। ঈশানের জন্য একজন ভালো টিউটর খুঁজছিলাম আমি। আজ থেকে আপনিই ঈশানকে পড়াবেন। ওর পড়াশোনার দায়িত্ব এখন থেকে আপনার। আর হ্যাঁ, আপনি যেহেতু স্বাবলম্বী হতে চাইছেন, তাই মাস শেষে এই কাজের জন্য আপনাকে নির্দিষ্ট বেতন দেওয়া হবে। আপনার আর রাইসার যা যা প্রয়োজন সব আপনি সেই টাকা থেকেই মেটাতে পারবেন। রাইমা অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে হলো সে যেন একটা খাঁচা থেকে বেরিয়ে অন্য এক অদৃশ্য সোনার খাঁচায় বন্দি হচ্ছে। সে মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু আমি তো, এটাই আমার শেষ কথা। আরসালান চেয়ার ছেড়ে দাঁড়ালেন। তার বিশাল দেহটা রাইমার সামনে এক দুর্ভেদ্য পাহাড়ের মতো মনে হলো। তিনি তীক্ষ্ণ স্বরে শেষবারের মতো বললেন, আমার কথার ওপর যেন আর কেউ কোনো কথা না বলে। আমি যা বলেছি সেটাই ফাইনাল। আপনি আজ থেকে ঈশানের পড়াশোনা গুছিয়ে নেবেন। আরসালান কারো উত্তরের অপেক্ষা না করেই ডাইনিং হল থেকে বেরিয়ে গেলেন। তার গটগট করে চলে যাওয়া শব্দটা রাইমার কানে অপমানের মতো বাজতে লাগলো। তানিয়া বেগম রাইমার হাত ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু রাইমার চোখে তখন পানি টলমল করছে। সে বুঝতে পারল, এই মানুষটা যতটা মায়াবী হয়ে কাল রাতে রাইসাকে কোলে নিয়েছিলেন, আজ ততটাই কঠোর হয়ে তার স্বপ্নের ডানা ছেঁটে দিলেন। চৌধুরী ম্যানশনে তার জীবনটা এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে, যেখানে সে মা, শিক্ষিকা, এক বেতনভুক্ত আশ্রিতা। কিন্তু এই কঠোরতার আড়ালে আর্সেনালের মনে কি অন্য কোনো পরিকল্পনা কাজ করছে, নাকি সে কেবল রাইমাকে তার চোখের সামনে বেঁধে রাখতে চাইছে? রাইমা নিজের কোল থেকে রাইসার ছোট্ট মুখটার দিকে তাকালো। তার লড়াইটা হয়তো কেবল শুরু হলো। সে এখন আরসালান চৌধুরীর আদেশের জালে বন্দী, কিন্তু তার মনের জেদটা হয়তো একদিন এই পাহাড় সম আভিজাত্যকেও হার মানাবে। ডাইনিং টেবিলের সেই নীরবতা ভাঙল ঈশানের ছোট্ট কণ্ঠস্বর, রাইমা আন্টি, তুমি কি আজ থেকে আমায় সত্যি পড়াবে? তাহলে কিন্তু আমরা অনেক গল্প করব। রাইমা ম্লান হাসল। অন্তত একটি নিষ্পাপ শিশু তার এই নতুন পরিচয়ে খুশি হয়েছে। কিন্তু আরসালান চৌধুরী সেই গম্ভীর কণ্ঠস্বর তার কানে তখনও প্রতিধ্বনিত হয়ে বাজছিল, এটাই আমার শেষ কথা। সাজেক যাওয়ার পরিকল্পনাটা আরফিনের মাথায় অনেকদিন ধরেই ছিল। রুমে বসে সে ল্যাপটপে রিসোর্ট চেক করছিল। আরিফিনের ইচ্ছে ছিল তার বিশ্বস্ত কয়েকজন লোক আর পরিবারের কাছে সবাইকে নিয়ে একটা বড় সড়ো ট্যুর দেবে। পাহাড়ে দলবল নিয়ে ঘুরে বেড়ানোর আলাদা একটা দাপট আছে, আর আরফিন বরাবরই দাপট নিয়ে চলতেই পছন্দ করে। আরিফিন দীপাকে উদ্দেশ্য করে বেশ উৎসাহ নিয়ে বলল, দীপা শোনো, আমি ভাবছি সামনের সপ্তাহে আমরা সবাই মিলে সাজেক যাব। আমার সাথে আমার কয়েকজন পার্টনার আর তাদের ফ্যামিলিও থাকবে। পাহাড়ের চূড়ায় সবাই মিলে বেশ আনন্দ হবে, কি বলো? দীপা তখন জানালার পাশে দাঁড়িয়ে দূরের অন্ধকার আকাশের দিকে তাকিয়েছিল। আরিফিনের কথা শুনে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে এক হেম শীতল স্থিরতা। সে ধীর পায়ে আরিফিনের সামনে এসে দাঁড়ালো এবং খুব শান্ত গলায় বলল, না আরিফিন, আমরা সবাই মিলে যাব না, শুধু তুমি আর আমি যাব। আরিফিন কিছুটা অবাক হলো। সে ভ্রু কুঁচকে বলল, শুধু আমরা দুজন? কিন্তু আমি তো সবাইকে কথা দিয়ে ফেলেছি। তাছাড়া দলবল নিয়ে না গেলে ঠিক জমে না। পাহাড়ের নির্জনতায় নিরাপত্তার আড্ডার জন্য লোক দরকার। দীপা আরিফিনের শার্টের কলারটা আলতো করে ঠিক করে দিল।
আরিফিনের সব যুক্তি মুহূর্তেই দুর্বল হয়ে গেল দীপার এই ছোঁয়ায়। দীপা নিচু স্বরে বলল, তুমি কি চাও না আমার কিছুটা সময় একান্তে কাটাই আমরা? সারাক্ষণ ওই লোকগুলোর ভিড়ে আমি হাঁপিয়ে উঠি। আমি চাই সাজেকের মেঘের রাজ্যে শুধু তুমি থাকবে আর আমি থাকবো। তুমি কি আমার এই সামান্য অনুরোধটা রাখবে না? আরিফিন এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। তার ব্যবসায়িক বুদ্ধি বলছে একা যাওয়াটা ঠিক হবে না, কিন্তু দীপার ওই মায়াবী চোখের দিকে তাকালে সে নিজের সত্তা হারিয়ে ফেলে। সে দীপার প্রতি এতটাই অন্ধ যে তার কোনো আবদার সে আজ পর্যন্ত ফেরাতে পারেনি। আরিফিন দীর্ঘশ্বাস ফেলে হাসলো, তারপর বলল, ঠিক আছে যান, তুমি যখন বলছো তখন শুধু আমরা দুজনই যাব। কালই আমি সব ক্যান্সেল করে দিচ্ছি। আরিফিন দীপাকে কাছে টেনে নিল। তার অগাধ বিশ্বাস যে দীপা তাকে পাগলের মতো ভালোবাসে বলেই এই একাকিত্বের আবদার করছে। কিন্তু আরিফিনের বুকের ওপর মাথা রাখা দীপার চোখে তখন কোনো ভালোবাসা ছিল না, ছিল আগুনের মতো তীব্র ঘৃণা। আরিফিন যখন পরম শান্তিতে চোখ বুজে আছে, তখন দীপা মনে মনে বিষাক্ত স্বরে বলে উঠল, আরিফিন, এটা তো মাত্র শুরু। তোমাদের জীবন আমি জাহান্নাম বানিয়েই ছাড়বো। দীপা জানত আরিফিনকে তার আপনজনদের থেকে আলাদা করাই হলো তাকে দুর্বল করার প্রথম কৌশল। আর সেই কৌশলে সে সফল হয়েছে। অন্ধ ভালোবাসা যে মানুষকে কতটা নিঃস্ব করতে পারে, আরিফিন খুব শীঘ্রই তা টের পেতে যাচ্ছে। চৌধুরী ম্যানশনে ডাইনিং টেবিলে রাতের খাবারের আয়োজন তখন প্রায় শেষের পথে। টেবিলের এক প্রান্তে আরসালান গম্ভীর মুখে নিজের কফিতে চুমুক দিচ্ছে, আর অন্য প্রান্তে তানিয়া বেগম সবাইকে লক্ষ্য করে কিছু একটা বলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ড্রয়িং রুমের দিক থেকে আসা ঘড়ির টিকটিক শব্দ আর চামচের ঠুন ঠুন শব্দ ছাড়া পুরো ঘর তখন নিস্তব্ধ। তানিয়া বেগম হঠাৎ গলার স্বর কিছুটা পরিষ্কার করে ঘোষণা করলেন, সবাই শোনো, একটা জরুরি কথা আছে। কাল ভোরেই আমাদের গ্রামের বাড়ি রওনা দিতে হবে। আমার বড় ভাইয়ের মেয়ের বিয়ে, মানে তোদের কাজিন বৃষ্টির বিয়ে। অনেকদিন পর গ্রামের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান হচ্ছে, তাই এবার কাউকে ছাড় দেওয়া হবে না। কথাটা শুনেই অনি আর আশার মধ্যে যে মুখ দেখা দেখি বন্ধ ছিল, তাতে এক মুহূর্তে ছেদ পড়ল। তানিয়া বেগম রাইমার দিকে তাকিয়ে স্নেহ মাখা গলায় বললেন, রাইমা মা, তুই আর ছোট্ট রাইসাও আমাদের সাথে যাবি। গ্রামের খোলামেলা পরিবেশ, তোর মনটাও ভালো হবে। এরপর আশার দিকে তাকিয়ে বলে, আর আশা, তুমিও তৈরি হয়ে নিও, তোমাকেও যেতে হবে আমার সাথে। তানিয়া বেগমের এই সোজা সাপটা ঘোষণায় টেবিলের অন্য পাশে বসে থাকা তার বড় মেয়ে আরশি চরম বিরক্ত হলো। আরশি বরাবরই রাইমার এই বাড়িতে আশ্রয় পাওয়া ও মায়ের তার প্রতি বাড়তি মনোযোগ একদম সহ্য করতে পারে না। সে হাতের কাঁটা চামচটা প্লেটে সশব্দে রেখে মুখটা বিকৃত করে বলে উঠল, গ্রামের বাড়ি? এই শীতে কাদা আর মশার মধ্যে ওখানে যাওয়ার কি দরকার মা? আর তার উপর আবার এদের সবাইকে নিয়ে যেতে হবে। রাইমা আর ওর কান্নাকাটি করা বাচ্চা নিয়ে জার্নি করা কি চারটিখানি কথা? শুধু শুধু আমাদের আভিজাত্য নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। গ্রামের লোকজন এসব হাবিজাবি মানুষ দেখে কি ভাববে আমাদের ফ্যামিলি সম্পর্কে? আর সেই কথায় রাইমা মাথা নিচু করে নিল। তার চোখের কোণে এক চিলতে জল চিকচিক করে উঠল। আশাও কিছুটা থতমত খেল আরশির এমন সরাসরি অপমানে। পুরো টেবিল জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আরসালানও তার কফির কাপ নামিয়ে আরশির দিকে শীতল দৃষ্টিতে তাকালো। কিন্তু আরসালান কিছু বলার আগেই তানিয়া বেগম গর্জে উঠলেন। তিনি টেবিলের উপর হাত রেখে গম্ভীর স্বরে ধমক দিয়ে বললেন, আরশি, মুখ সামলে কথা বল। আমি বেঁচে থাকতে আমার চোখের সামনে কাউকে এভাবে ছোট করা এই বাড়িতে চলবে না। রাইমা এই বাড়ির মেয়ে হিসেবেই ওখানে যাবে, আর আশা আমার আমন্ত্রিত অতিথি। তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু তোর ভেতরে বিনয় বলতে কিচ্ছু নেই। মশা আর কাদার ভয় দেখাচ্ছিস। ভুলে যাস না, ওই গ্রামের বাড়িতেই তোর পূর্বপুরুষদের শিকড়। তোর ভালো না লাগলে তুই নাও যেতে পারিস, কিন্তু অন্যের সম্পর্কে একটা বাজে কথা বললে আমি সহ্য করব না। মায়ের এমন রুদ্রমূর্তি আর কঠোর ধমক দেখে আর সে মুহূর্তে চুপসে গেল। সে জানতো তানিয়া বেগম সাধারণ সময়ে খুব শান্ত, কিন্তু একবার রেগে গেলে তাকে থামানো মুশকিল। আর সে আর একটা শব্দও করার সাহস পেল না, শুধু মুখ বাঁকিয়ে নিজের গ্লাসে জল শেষ করলো। আরসালান এতক্ষণ চুপ থাকলেও এবার আলতো করে চেয়ারটা সরিয়ে দাঁড়ালো। যাওয়ার আগে আরশির দিকে তাকিয়ে খুব নিচু কিন্তু ভারী গলায় বলল, মায়ের সিদ্ধান্তের ওপর কথা বলার চেষ্টা আর কখনো করবি না আরশি।
কাল সকাল ঠিক 7টায় গাড়ি রেডি থাকবে, যার যার প্যাকিং শেষ করে রেডি হয়ে থাকবে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি যাব না, আমার কিছু কাজ আছে। আরসালানের শেষ এই কথায় আরশির শেষ প্রতিবাদটুকু দমে গেল। সে মাথা নিচু করে প্লেটের দিকে তাকিয়ে রইল। কিন্তু আরসালানের না যাওয়ার কথাতে তানিয়া বেগম রাগান্বিত কণ্ঠে বলে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি যখন বলেছি সবাইকে যেতে হবে, তো যেতেই হবে, নয়তো আমিও যাব না। তার কথায় আরসালান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা ঠিক আছে। এদিকে রাইমা আড়ালে একবার আরসালানের দিকে তাকালো। মানুষটা মুখে সবসময় কঠোর হলেও পরোক্ষভাবে তাকে আগলে রাখে। ডাইনিং টেবিলের এই নাটকীয়তা শেষ হলেও সবার মনে যখন গ্রামের বাড়ির সেই বিয়ের আমেজ আর রহস্য দানা বাঁধতে শুরু করেছে। চৌধুরী ম্যানশনের সদর দরজায় তখন ভোরের হালকা কুয়াশার চাদর। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দুটো দামি এসইউভি। আরসালান চৌধুরী তার ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর মুখে ড্রাইভারকে শেষ কিছু নির্দেশনা দিচ্ছেন। তানিয়া বেগম আর আরশি অলরেডি পেছনে গাড়িতে গিয়ে উঠেছেন। কিন্তু মূল যুদ্ধটা শুরু হয়েছে সামনের গাড়ির পেছনের সিট নিয়ে। অনিতার কাঁধের ব্যাগটা নিয়ে গাড়ি ডান দিকের উইন্ডো সিটের কাছে পৌঁছাতেই দেখলো আশা সেখানে দাঁড়িয়ে। আশা এক মুহূর্ত দেরি না করে দরজা খুলে সিটটা দখল করে বসলো। অনি চেঁচিয়ে উঠল, এই এই, ওটা আমার সিট, আমি সবসময় এই সাইডেই বসি, নামুন এখান থেকে। আশা তার কানে হেডফোন গুঁজে দিতে দিতে নির্বিকার ভঙ্গিতে বলল, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই সিট এখন আমার। আপনার নাম কি এখানে খোদাই করা আছে? যান ওপাশে গিয়ে বসুন। দেখুন আশা, একদম ফাজলামি করবেন না। জার্নিতে আমার জানালার পাশে না বসলে মাথা ঘোরে। আপনি মাঝখানে বসুন অথবা ওপাশে যান। অনি দরজার হাতল ধরে টানতে টানতে বলল। আশা জানালার কাজ নামিয়ে ভ্রু কুঁচকে তাকালো। আপনার মাথা ঘোরে নাকি ঘিলু ঘোরে, সেটা আপনার ব্যাপার। আমি ভিউ দেখতে দেখতে যাব, আপনার মতো কারো ঝগড়া শুনতে শুনতে নয়। বেশি কথা বললে আমি খালাকে ডেকে বলবো আপনি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। অনির আগে ফুঁসতে ফুঁসতে অন্যদিকে দরজা দিয়ে ভেতরে ঢুকলো। মাঝখানে নিজের বিশাল ব্যাগটা রেখে একটা সীমানা তৈরি করে সে গজগজ করতে লাগলো। অসভ্য মেয়ে একটা। গ্রামের বাড়ি পৌঁছানোর আগেই আমি নির্ঘাত পাগল হয়ে যাব। আশা মুচকি হেসে জানালার বাইরে তাকিয়ে গুনগুন করে গান গাইতে লাগলো, যা অনির বিরক্তিকে আরো বাড়িয়ে দিল। এদিকে দ্বিতীয় গাড়িটির সামনে আসতেই রাইমার বুকটা ধক করে উঠল। তানিয়া বেগম আগে ভাগেই বলে দিয়েছিলেন, রাইমা তুই আরসালানের গাড়িতে যা, রাইসাকে নিয়ে পেছনের সিটে তুই আরামে বসতে পারবি। আরসালান অলরেডি ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং ধরে আছেন। তার চোখে কালো সানগ্লাস, পরনে সাদা লিনেন শার্ট, এক অদ্ভুত ব্যক্তিত্ব ঠিকরে বেরোচ্ছে তার থেকে। রাইমা কুণ্ঠিত পায়ে পেছনের সিটে গিয়ে বসলো। রাইসা তখন তার কোলে শান্ত হয়ে ঘুমাচ্ছে। গাড়ি স্টার্ট নিতেই এক শ্বাসরুদ্ধকর নীরবতা গ্রাস করলো ভেতরটা। আরসালান আয়নায় একবার রাইমার প্রতিচ্ছবি দেখলেন। রাইমা জানালার বাইরে তাকিয়ে আছে, তার হাত দুটো রাইসাকে পরম মমতায় আগলে রেখেছে। হঠাৎ আরসালান নিস্তব্ধতা ভেঙে বললেন, রাইসার কোনো অসুবিধা হচ্ছে না তো? এসি কি কমিয়ে দেব? রাইমা কিছুটা চমকে গিয়ে আরসালানের চোখের দিকে তাকালো। না, ঠিক আছে, ও ঘুমাচ্ছে। গ্রামের বাড়ি পৌঁছাতে অন্তত 4 ঘন্টা লাগবে। ক্ষুধা লাগলে ড্যাশবোর্ডে স্যান্ডউইচ আর ফ্রুট জুস রাখা আছে, নিয়ে নেবেন। আরসালান পুনরায় সামনের দিকে মনোযোগ দিলেন। তার কণ্ঠস্বর কঠোর হলেও কথাগুলোর পেছনে এক প্রচ্ছন্ন যত্ন লুকিয়ে ছিল। রাইমা মৃদুর স্বরে বলল, ধন্যবাদ। সে ভাবতে পারল না যে মানুষটা কাল ডাইনিং টেবিলে তাকে ওভাবে শাসন করলো, সে আজ এতটা সচেতন কিভাবে হতে পারে। গাড়িটি যখন শহরের ব্যস্ততা পেরিয়ে হাইওয়েতে উঠল, তখন আরসালান ড্যাশবোর্ডের মিউজিক সিস্টেমে হাত ছোঁয়ালেন। খুব হালকা ভলিউমে বাজতে শুরু করলো রবীন্দ্রসঙ্গীত। রাইমা লক্ষ্য করলো আরসালান গাড়ি চালানোর সময় মাঝে মাঝে রিয়ার ভিউ মিরর দিয়ে রাইসাকে দেখে নিচ্ছেন। এই মানুষটার ভেতরের এই অদ্ভুত বৈপরীত্য রাইমাকে দ্বিধায় ফেলে দেয়। জানালার বাইরে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে সবুজ ধান খেয়ে তার মেঠো পথ। আরসালানের স্থির হাত দুটো স্টিয়ারিং এর ওপর যতটা দৃঢ়, রাইমার মনটা ততটাই টালমাটাল। পুরো জার্নিতে হয়তো আর কোনো কথা হলো না, কিন্তু সেই নীরবতার মাঝেও এক অন্য রকম অনুভূতি লেনদেন হয়ে গেল। গাড়িগুলো যখন গ্রামের মাটির রাস্তার কাছাকাছি পৌঁছালো, তখন কুয়াশা কেটে রোদের ঝিলিক দেখা যাচ্ছে। পেছনে অনির গাড়িতে তখনও ঝগড়ার আওয়াজ পাওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু আরসালানের গাড়িতে বিরাজ করছিল এক গভীর অর্থবহ নিস্তব্ধতা। বনগ্রামের মেঠো পথ ধরে যখন আরসালান আর অনিতের গাড়ি দুটো গ্রামের সীমানায় ঢুকলো,
তখন বিকেলে নরম রোদ বাঁশঝাড়ের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। চারিদিকে সর্ষে ক্ষেতের হালকা সুবাস আর পাখির কিচিরমিচির। শহরের যান্ত্রিকতা পেছনে ফেলে এই শান্ত প্রকৃতি যেন এক পরম শান্তি বিলিয়ে দিচ্ছে। কিন্তু রাইমার মনের ভেতরে তখন এক অন্যরকম ঘূর্ণিঝড়। আজ দীর্ঘ 20 বছর পর সে তার মায়ের জন্মস্থানে পা রাখছে। গাড়িটা যখন পুরনো আমলের বিশাল সাদা রঙের সেই তালুকদার বাড়ির সামনে এসে থামলো, তখন উঠোনে পা রাখার আগেই রাইমার হাত পা কাঁপছিল। রাইসা তার কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। গাড়ি থেকে নামতেই রাইমার চোখে পড়ল বড় একজোড়া কাঠের দরজা, যার নকশা ক্ষয়ে গেছে কিন্তু আভিজাত্য কমেনি। বারান্দায় বড় একটা ইজি চেয়ারে বসেছিলেন রাইমার নানা আলহাজ জাহিরুদ্দিন সাহেব। বার্ধক্যের ভারে শরীরটা নুইয়ে পড়েছে, চোখের দৃষ্টিও কিছুটা ঝাপসা। পাশে একটা পিঁড়িতে বসে পান কাটছিলেন রাইমার নানি। তানিয়া বেগম গাড়ি থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে গেলেন। আব্বা, ও আব্বা, দেখেন কাকে নিয়ে এসেছি। জাহিরুদ্দিন সাহেব চশমাটা নাকের ওপর ঠিক করে বসালেন। ঝাপসা চোখে তিনি দেখলেন তানিয়া বেগমের পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার পরনে সাধারণ একটা সালোয়ার কামিজ, কিন্তু তার মুখটা যেন ঠিক 20 বছর আগের সেই পুরনো স্মৃতিকে জীবন্ত করে তুলেছে। এত তার মেয়ের এ তো তার মেয়ের চেহারা হুবহু। তার মেয়ে মানিয়া তো দেখতে এমনই ছিল। রাইমা ধীর পায়ে আগন্তুকের মতো উঠোনের মাঝখানে এসে দাঁড়ালো। তাকে দেখে নানি হাতের জাতিটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন। তার সারা শরীর কাঁপছে। রাইমা মাথা নিচু করে এসে নানার পায়ের কাছে বসলো। নানা ভাই। রাইমার কণ্ঠস্বর কান্নায় বুঝে এলো। জহিরুদ্দিন সাহেব কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে রাইমার মুখটা ছুলেন। তিনি কেন বিশ্বাসই করতে পারছেন না যে তার সামনে রক্ত মাংসের রাইমা বসে আছে। রাইমার মা, তার আদরের বড় মেয়ে, যখন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে রাইমার সাথে তাদের আর কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। হাজারবার চেষ্টা করেও জাহিরুদ্দিন সাহেব তার নাতনিকে নিজের চোখে দেখার সুযোগ পাননি। প্রতিবারই এক দুর্ভেদ্য দেওয়াল তাকে আটকে দিয়েছিল। রাইমা, আমার রাইমা মা, আমার মানিয়ার মেয়ে। নানা ভাইয়ের কণ্ঠস্বর হাহাকারের মতো শোনালো। তিনি ডুকরে কেঁদে উঠলেন। 80 বছরের এক বৃদ্ধের সেই অঝোর কান্নায় পুরো উঠোনের বাতাস যেন ভারী হয়ে উঠল। তিনি রাইমার কপালে হাত রেখে বারবার বলতে লাগলেন, ঠিক তোর মায়ের মতো চোখ হয়েছে রে মা। আমি ভেবেছিলাম তোকে না দেখেই হয়তো কবরে চলে যাব। আল্লাহ আমার ডাক শুনেছেন। নানি রাইমাকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদছেন। তোর জন্য কত রাতে আমি জানালার পাশে বসে থেকেছি মা। তোর বাবার বাড়ির লোকজন আমাদের সব রাস্তা বন্ধ করে দিয়েছিল। আমরা চেয়েও তোকে আনতে পারিনি। দূরে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিলেন আরসালান। তার পাথরের মতো কঠিন মনেও যেন একটা ঢেউ খেলে গেল। সে জানতেন এই পুনর্মিলন কতটা দরকার ছিল। আরসালান লক্ষ্য করল রাইমার চোখের জল যখন তার নানার হাতে পড়ছে, তখন সেখানে এক অদ্ভুত মুক্তি কাজ করছে। দীর্ঘ 20 বছরের বঞ্চনা আর অভিমানের বরফ যেন আজ বিকেলের রোদে গলতে শুরু করেছে। অনি আর আশাও পাশে দাঁড়িয়েছিল। ঝগড়াটে উনিও এই মুহূর্তে চুপচাপ। আশার চোখেও এক চিলতে জল দেখা দিল। গ্রামের সাধারণ মানুষের কাছে এটা একটা বিয়ের উৎসব হতে পারে, কিন্তু এই পরিবারের কাছে এটা ছিল এক দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় প্রাণের সন্ধান পাওয়া। নানা ভাই রাইসাকে নিজের কোলে নিলেন। 3 মাসের ছোট্ট রাইসা যখন তার কুচকানো আঙুলগুলো ধরল, তখন বৃদ্ধের মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তিনি রাইমার দিকে তাকিয়ে বললেন, তুই এসেছিস মা, এখন এই বাড়িটা আবার বাড়ি মনে হচ্ছে। বৃষ্টি, তোকে দেখলে যে কি খুশি হবে। তানিয়া বেগম চোখের পানি মুছে বললেন, আব্বা, এখন আবেগ থামান, ও খুব ক্লান্ত। রাইসাকে নিয়ে আগে ভেতরে যাক। আপনারা তো রাইমাকে দেখিয়ে রাইসার কথা ভুলেই গেছেন। ও আপনার নাতনির ঘরে নাতনি। নানি ব্যস্ত হয়ে পড়লেন, হ্যাঁ রে মা, হ্যাঁ, চল ভেতরে চল। তোর মায়ের ঘরটা আমি রোজ ঝেড়ে মুছে রাখি, ঠিক যেমনটা সে রেখে গিয়েছিল। তুই আজ ওখানেই থাকবি। রাইমা যখন তার মায়ের সেই পুরনো ঘরে ঢুকলো, তখন তার মনে হলো দেওয়ালে দেওয়ালে তার মায়ের অস্তিত্ব মিশে আছে। আলমারির কোনায় এখনো হয়তো তার মায়ের কোনো পুরনো শাড়ি বা ডায়েরি লুকানো আছে। আরসালান দরজার ওপাশ থেকে একবার রাইমার দিকে তাকালেন। তিনি দেখলেন রাইমা পরম শান্তিতে রাইসাকে বিছানায় শুইয়ে দিচ্ছে। আরসালান মনে মনে ভাবলেন, যে স্বস্তি আজ রাইমার চোখে দেখছেন, তার মূল্য এ পৃথিবীর সব সম্পদের চেয়েও বেশি।
বনগ্রামের সেই প্রথম সন্ধ্যাটা কাটলো পুরোনো দিনের গল্প আর নতুন দিনের কান্নায়। বিয়ের হইচই একপাশে সরিয়ে রেখে তালুকদার বাড়ির প্রতিটি মানুষ আজ কেবল রাইমাকেই দেখছে। মনে হচ্ছে বনগ্রামের প্রতিটি ধূলিকণা আজ রাইমার আগমনে ধন্য হয়ে উঠেছে। বনগ্রামের তালুকদার বাড়িতে যখন রাইমার আগমনে আনন্দের জোয়ার বইছে, ঠিক তখনই বাড়ির এক কোণে বারুদের মতো ফুঁসছে আঁড়শি। এই পুরোনো আমলের বাড়ি, শ্যাওলা ধরা দেওয়াল আর গ্রামের মানুষের উপচে পড়া ভিড় সবকিছুই তার কাছে অসহ্য মনে হচ্ছে। তার ওপর নিজের মা তানিয়া বেগম আর ওই নানা নানি রাইমার প্রতি এই অতিমাত্রার মায়া তাকে হিংসা আর আগুনে জ্বালিয়ে দিচ্ছে। সবাই যখন রাইমাকে নিয়ে ব্যস্ত, আর সে তখন বারান্দার এক কোণে দাঁড়িয়ে নিজের দামি স্মার্টফোনে নেটওয়ার্ক খুঁজছিল। রাইমার নানা তখন পাশের ঘরে আলমারি থেকে একটা পুরনো সোনার হার বের করে আনলেন। এটি রাইমার মায়ের বিয়ের গয়না ছিল, যা নানি এতদিন সযত্নে আগলে রেখেছিলেন। নানা কাঁপা কাঁপা গলায় বললেন, রাইমা মা, তোর মায়ের এই হারটা আমি বৃষ্টির বিয়ের জন্য রাখিনি। আমি জানতাম একদিন তুই আসবি। এটা তোর হক। ঠিক এই মুহূর্তেই আরশি ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকলো। তার চোখ মুখ লাল, রাগে তার ঠোঁট কাঁপছে। সে তীক্ষ্ণ স্বরে বলে উঠল, অদ্ভুত তো, এই বাড়ির সবকিছুর ওপর কি শুধু ওই আপদটারই অধিকার? আমরা কি কেউ নই? তানিয়া বেগম মেয়ের এমন আচরণে স্তম্ভিত হয়ে গেলেন। আরশি, বড়দের সামনে ওভাবে কথা বলছিস কেন? এটা রাইমার মায়ের স্মৃতি। এখানে তোর বলার কি আছে? আরশি এবার ফেটে পড়ল, কেন থাকবে না? এই বাড়িতে আমরাও আসি। রাইমা তো হুট করে কোত্থেকে এক বাচ্চা নিয়ে এসে হাজির হলো, আর তোমরা সবাই ওকে মাথায় তুলে নাচছো। মা, তুমি ভুলে যাচ্ছ যে এই মেয়েটা একটা পরিচয়হীন বাচ্চার মা। একে নিয়ে এভাবে আত্মীয় স্বজনের সামনে আদিক্ষেতা করলে আমাদের প্রেস্টিজ কোথায় থাকবে? গ্রামের লোক তো কানাঘুষা শুরু করেছে যে চৌধুরী মেনশনের দয়ায় এক পরিত্যক্তা মেয়ে পালিত হচ্ছে। আরশির কথাগুলো চাবুকের মতো রাইমার বুকে গিয়ে লাগলো। সে মাথা নিচু করে হাতটা টেবিলের উপর রেখে দিল। সারা ঘর এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নানা ভাই স্তম্ভিত হয়ে আরশির দিকে তাকিয়ে রইলেন। আরশি থামলো না। সে এবার রাইমার দিকে ফিরে বিদ্রুপের হাসি দিয়ে বলল, শোনো রাইমা, এই গয়নাগুলো হাতানোর স্বপ্ন দেখা ছাড়ো। তুমি এখানে আশ্রিতা হিসেবে এসেছো, আশ্রিতার মতোই থাকো। বেশি ডানা মেলার চেষ্টা করো না। যথেষ্ট হয়েছে আরশি, আর একটা শব্দও নয়। হঠাৎ দরজার গোড়া থেকে আরসালান মেঘ গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। তার সেই বজ্রকঠিন আওয়াজে আরশি কেঁপে উঠল। আরসালান ভেতরে ঢুকলেন। তার চোখে আগুন ঝরছে। সে আরশির সামনে গিয়ে দাঁড়ালেন, যার ছায়া আরশির পুরো শরীরকে ঢেকে ফেলল। আরসালান খুব নিচু কিন্তু ভয়াবহ শান্ত গলায় বলল, তুমি যে আভিজাত্যের দোহাই দিচ্ছ আরশি, সেই আভিজাত্য তোমাকে সৌজন্য শেখায়নি। এই বাড়িটা রাইমারও নানার, আর রাইমা এই বাড়ির নাতনি। তার অধিকার তোমার চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু ভাইয়া, আমি তো শুধু আমাদের ফ্যামিলি ইমেজের কথা ভাবছি। আর সে কাপা গলায় সাফাই দেওয়ার চেষ্টা করলো। ইমেজ? আরসালান এবার একটু উঁচু গলায় বলল, পরিবারের সদস্যকে অপমান করে যারা ইমেজ বাঁচাতে চায়, তাদের মতো নিচু মানসিকতা আর কারো হয় না। তুমি এখনই রাইমার কাছে ক্ষমা চাইবে। আর যদি ক্ষমা না চাও, তবে কাল ভোরেই ড্রাইভার তোমাকে শহরে দিয়ে আসবে। এই বিয়েতে তোমার থাকার কোনো প্রয়োজন নেই। তানিয়া বেগম এবার কঠোরভাবে বললেন, আরসালান ঠিক বলেছে। আরশি, তুই সীমা ছাড়িয়ে গেছিস। রাইমাকে তুই যা বলেছিস তার জন্য ক্ষমা না চাইলে আমিও তোকে এই বাড়িতে রাখবো না। আরশি চারদিকে তাকালো। সে দেখলো অনি আর আশাও দরজার ওপাশে দাঁড়িয়ে ঘৃণা ভরে তার দিকে তাকিয়ে আছে। নিজের বড় ভাই আর মায়ের এই রুদ্রমূর্তি দেখে সে বুঝতে পারলো এখানে আর নাটক কাজ করবে না। তার অহংকারে চোট লাগলো ঠিকই, কিন্তু আরসালানের আদেশ অমান্য করার সাহস তার নেই। সে দাঁতে দাঁত চেপে রাইমার দিকে তাকিয়ে খুব অস্পষ্ট স্বরে বলল, সরি বলেই সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। রাইমা তখনও পাথরের মতো দাঁড়িয়ে। আরসালান রাইমার দিকে একবার তাকালেন। তার চোখে কোনো সান্ত্বনা ছিল না, ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু রাইমা বুঝতে পারল, এই বিশাল বাড়িতে সে একা নয়। এই কঠোর মানুষটা ছায়ার মতো তাকে আগলে রেখেছেন। নানা ভাই রাইমার মাথায় হাত রাখলেন। মন খারাপ করিস না মা, এরকম সব জায়গাতেই থাকে। তুই হাটটা পর, তোকে ঠিক তোর মায়ের মতো লাগছে। আর সে তার ঘরে গিয়ে বিছানায় আছাড় খেয়ে পড়ল। তার মনের ভেতর এখন কেবল প্রতিশোধের নেশা। সে মনে মনে ঠিক করলো, এই বিয়ের অনুষ্ঠানেই সে এমন কিছু করবে যাতে রাইমা আর এই বাড়িতে মুখ দেখাতে না পারে।
বনগ্রামের এই বিয়ে বাড়ি যেন এক অদৃশ্য যুদ্ধের ময়দানে পরিণত হতে চলেছে।